রাজধানীর বনশ্রীতে মাই হত্যা করেছে দুই সন্তানকে, র্যাবের কাছে স্বীকারোক্তি। পারিবারিক সংকট ও মানসিক অবসাদই কারণ। বিছানার উপরেই এই ওড়না দিয়ে গলাতে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হয় মৃত্যু ঘটেছে, তারপরে সে ঘুমন্ত যে শিশু ছিল সেই একই ওড়না নিয়ে শিশুর গলায় পেঁচিয়েও শিশুকেও হত্যা করে। ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর। হত্যা করা হয় শ্বাসরোধ করে। শ্বাসরোধ করে হত্যা করলে যেসব আঘাতের চিহ্ন পাওয়া যায়, আমরা ওইসব আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার পিরোজপুরে কেটে নেওয়া হলো গৃহবধূর হাত পায়ের রগ। যৌতুকের দাবি মেটাতে না পারায় এই হামলা, অভিযোগ নির্যাতিতার। সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে বগুড়ায় জামায়াত শিবিরের তাণ্ডবের বিচার কাজ শেষ হয়নি 3 বছরেও। আসামি পলাতক থাকায় এই বিলম্বও বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। মগবাজার মৌচাক ফ্লাইওভার বাড়াবে যানজট ও পথচারীদের দুর্ভোগ। বাধা হবে মেট্রো রেল নির্মাণে, বলছেন বিশেষজ্ঞরা। মানতে নারাজ প্রকল্প পরিচালক। এবং চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চোরাচালান চক্র। স্বর্ণ, কোকেন ঢুকছে দেদারসে। সত্যতা স্বীকার পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের। রাজধানীর বনশ্রীতে শিশু আলভি ও অরণিকে তাদের মাই নিজ হাতে হত্যা করেছে। পারিবারিক সংকট, মানসিক অবসাদ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড। মা মাহফুজা মালেক জেসমিন হত্যার দায় স্বীকার করেছে বলেছে র্যাব। এর আগে গতকাল মা, বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ শিশুদের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করেছে। খাদ্যে বিষক্রিয়ায় বনশ্রীতে ভাইবোন আলবি অরণি মারা গেছে। প্রথম দিন পরিবার এমন দাবি করলেও সন্দেহ হয় চিকিৎসকদের। পরে ময়নাতদন্তে বের হয়ে আসে আসল কারণ। খাদ্যে বিষক্রিয়া নয়, শ্বাসরোধে হত্যা করা হয় তাদের। এরপর রহস্যের জট তো খোলেই না, বরং নতুন করে দেখা দেয় আরেক রহস্য। হত্যাকারী আসলে কে? জিজ্ঞাসাবাদের জন্য আটক হয় আলভি অরণির গৃহশিক্ষক, বাসার দারোয়ান, আত্মীয় সহ আরো কয়েকজন। এ অবস্থায় বুধবার জিজ্ঞাসাবাদের জন্য বাবা, মা ও খালাকে জামালপুর থেকে নিয়ে আসে র্যাব। রহস্যের জাল খোলে পরের দিনই। মানসিক অবসাদ সহ নানা কারণে মাই হত্যা করে সন্তানদের। বাবা মা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে এটা আসলে প্রথমেই বিশ্বাসযোগ্য হচ্ছিল না। মাহফুজা মালেক জিজ্ঞাসাবাদের এক সময় সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ড সে নিজেই সংগঠিত করেছে। যখন গৃহশিক্ষক চলে যাওয়ার পরেও মেয়েকে উনি আহ্বান করেন যে ওনার সঙ্গে বেডরুমে আসার জন্য, যে রেস্ট নেবে। এবং এক পর্যায়ে সে মেয়ের গায়ে যে ওড়নাটা ছিল সেটা ওনার নিজেরই ওড়না, এবং বিছানার উপরেই এই ওড়না দিয়ে গলাতে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং এক সময় দুজনের ধস্তাধস্তিতে বিছানার থেকে মেঝেতে পড়ে যায় এবং মেঝেতে পড়ে যাওয়ার পরে সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হয় মৃত্যু ঘটেছে, তারপরে সে ঘুমন্ত যে শিশু ছিল সেই একই ওড়না নিয়ে শিশুর গলায় পেঁচিয়েও শিশুকেও হত্যা করে। তার ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে উনি বেশ দুশ্চিন্তার মধ্যেই ছিলেন এবং এই দুশ্চিন্তাগ্রস্তর এক সময় কিন্তু সে শ্বাসরোধ করে এই দুজনকে হত্যা করে। এদিকে বৃহস্পতিবার আলভি অরণির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। সেখানেও উল্লেখ রয়েছে শ্বাসরোধে হত্যার কথা। শ্বাসরোধ করে হত্যা করলে যেসব আঘাতের চিহ্ন পাওয়া যায়, আমরা ওইসব আঘাতের চিহ্ন আমরা পেয়েছি এবং ওইগুলোই আমরা আমাদের প্রাথমিক রিপোর্টে আমরা উল্লেখ করেছি। পাশাপাশি আমরা যে ভিসেরা রিপোর্ট আছে, ওই ভিসেরা রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করতেছি।
মায়ের স্বীকারোক্তি ও ময়নাতদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করেই নৃশংস ওই হত্যাকাণ্ডের পরবর্তী তদন্ত এগোবে বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে উত্তরায় র্যাবের সদর দপ্তরে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। হ্যাঁ দর্শক, আপনারা শুনছিলেন যে কিছুক্ষণ আগে র্যাবের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়েছে, সেই ব্রিফিংয়ে র্যাব দাবি করেছে যে আলভি এবং অরণির মা তাদের কাছে স্বীকার করেছেন যে তিনি তার দুই সন্তানকে হত্যা করেছেন। এবং এই বিষয়টি ব্রিফিংয়ের পরেও আমরা সাংবাদিকরা তাদের কাছে আবারও জিজ্ঞেস করেছিলাম। তারা শতভাগ নিশ্চয়তা দিয়েছেন যে তারা এই বিষয়ে নিশ্চিত যে মা তাদের কাছে স্বীকার করেছেন এবং মাই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেই সংবাদ সম্মেলনে যেসব গণমাধ্যম কর্মীরা ছিলেন, আমরা যেই প্রশ্নটি নিয়ে কোনো সাংবাদিকই সন্তুষ্ট হতে পারেননি, সেটি হচ্ছে যে কেন এই মা এই কাণ্ডটি ঘটিয়েছেন, সে তার কোনো আসলে সন্তোষজনক উত্তর র্যাবের পক্ষ থেকে আমরা পাইনি বলেই বলা যায়। র্যাবের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে মা মূলত দুই সন্তানের পড়ালেখা নিয়েই মূলত চিন্তিত ছিলেন এবং তার ভেতরে এক ধরনের হতাশা ছিল যে তার সন্তানরা ঠিকমতো ভবিষ্যতে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবেন কিনা। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে যেই তথ্যটি আমি জানিয়ে দিই সেটি হচ্ছে যে নুসরাত আমান অরণি, যার বয়স হচ্ছে 12, যাকে এই মা হত্যা করেছেন, তিনি কিন্তু ভিকারুন্নেসা নুন স্কুলের 5ম শ্রেণীতে পড়তেন। অর্থাৎ দেশের একদম 1 নম্বর যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্রীটি পড়ে, সেই ছাত্রীটির ভবিষ্যৎ নিয়ে কেন একজন মা এতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, সেই প্রশ্নের কিন্তু উত্তর মেলেনি। এর পাশাপাশি আলভি আমান, তিনি পড়তেন হোলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে। তো এটিও বনশ্রীর একটি খুবই ভালো স্কুল হিসেবে পরিচিত এবং গতকাল আমরা ওই স্কুলে গিয়েছিলাম। সেই স্কুলে যাওয়ার পরে আমরা তাদের টিচারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে এই আলভির ক্লাসের যে তার যে আপনার প্রাতিষ্ঠানিক বা একাডেমিক যে কার্যক্রম, সেখানেও তার বেশ ভালো অবস্থানই ছিল। অর্থাৎ এই দুইটি বাচ্চার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মায়ের যে এই কাণ্ড ঘটানোর যে কারণ হিসেবে বলা হচ্ছে, সেটি আসলে ঠিক সন্তোষজনক মনে হচ্ছে না বলেই এখানে যারা সাংবাদিক আছেন তাদের কাছে মনে হয়েছে। এবং র্যাবের পক্ষ থেকে বারবার যেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে যে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই মাকে, তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভালো দেখেছেন এবং তিনি সুস্থভাবেই এবং সুস্থ মস্তিষ্কেই কথা বলছেন বলে তাদের কাছে মনে হয়েছে। তবে তারা এর পাশাপাশি এটিও বলেছেন যে এখন তারা এই বিষয়টাতেই বেশি গুরুত্ব দিচ্ছেন যে মা এই বিষয়টিতে স্বীকার করেছেন। তবে প্রাথমিকভাবে মায়ের যে বক্তব্যটি জানা গিয়েছে যে তিনি যেমনটি বলছিলেন যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অবসাদের জায়গা থেকেই তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন। মায়ের এই দাবিটি সঠিক কিনা বা এর বাইরে আরও কোনো কারণ রয়েছে কিনা, সেটি আসলে এই মামলার তদন্ত করতে গিয়ে হয়তো ভবিষ্যতে আরও অন্যান্য কারণ সম্পর্কে হয়তো জানা যাবে। সেই বিষয়টিও কিন্তু র্যাবের কর্মকর্তা তারা বলছেন। সব মিলিয়ে যেটি বলা যায় যে গত কয়েকদিন ধরে এই দুই শিশুর মৃত্যু নিয়ে যেই রহস্য ছিল, সেই রহস্য কিন্তু তার মায়ের যে গ্রেপ্তার এবং স্বীকারোক্তির কথা যে বলা হচ্ছে, সেই স্বীকারোক্তির কথার বলার পরেও কিন্তু সেই যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা পুরোপুরি কেটে গেছে বলে আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। উত্তরায় র্যাব সদর দপ্তর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ওমর ফারুক। চলে যাচ্ছি পরের সংবাদে। এবার পিরোজপুরে হাত পায়ের রক কেটে নেওয়া হলো এক গৃহবধূর। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত 8টার দিকে কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্বামী ও তার পরিবারকে দায়ী করেছেন নির্যাতিতা গৃহবধূ। বরিশাল থেকে ফিরদাউস সোহাগের রিপোর্ট। নির্যাতিতা গৃহবধূ ময়না আক্তার জানান, বুধবার সন্ধ্যার পর তিনি বাড়ির পাশে একটি পুকুরে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী তার মুখ চেপে ধরে। পরে তাকে নির্জন স্থানে গিয়ে হাত পার রক কেটে পালিয়ে যায় তারা। নির্যাতিতার অভিযোগ, যৌতুক না পেয়ে স্বামী ও তার পরিবার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। স্বামী অনেক
মারধর করছে, মানে হত্যা করার চেষ্টা করছে। সমস্ত শরীরে চাপা মাইরের দাগ, পরে মাইরে ধরে আটকাইয়ে শরীরে কি দিয়ে বাপের বাড়ি পাঠাই দিয়েছে। আমার স্বামীর বাড়ির লোকে আমার এই অবস্থা করছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ময়নার বাবা। আমি আর বিচার চাই, আমার মাইয়ের হাত পাও কাটছে গা, আমি কি অন্যায় করছে আমার মাইয়ে কোন? আমি কষ্ট করি ওরে খাওয়াই বড় হচ্ছে, আমি লেহাইছি পড়াইছি, ভালো জায়গায় বিয়ে দিছি মানুষের রাহার জন্য, কিন্তু তারপর যখন পারি নাই তখন আমরা আর বিচার চাই। ময়নার শারীরিক অবস্থার উন্নতির জন্য যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা বলেছেন যে উনি ওই ঘটনাস্থলে ওনার অনেক রক্তক্ষরণ ঘটে, তো আমাদের এখানে আসার পরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি এবং ওনাকে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করি, সেখানে তার শুশ্রূষা চলছে। যৌতুকের দাবি মেটাতে না পারায় কয়েকদিন আগে ময়নাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন। 9 মাস আগে ঝালকাঠির বারুহার গ্রামের শহীদুলের সাথে বিয়ে হয় ময়নার। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। সকাল 11টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয় এনইসি ভবনে এ বৈঠক শুরু হয়। এতে নির্বাচন পূর্ব শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিতে করণীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার ও দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নির্বাচনী আইন, আচরণবিধি ও নির্দেশনাগুলো সুষ্ঠুভাবে পালনের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, সজল, যেমনটি বলছিলেন যে এই আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যে বৈঠকটি শুরু হয়েছে, বৈঠকটি আসলে বেলা 11টা নাগাদ, ঠিক 11টায় শুরু হয়েছে এবং এখন 2টা বাজে। তার কাজে বুঝতে পারছেন প্রায় 3 ঘন্টা যাবৎ বৈঠকটি চলছে এবং এই বৈঠকে আসলে এই উপজেলা নির্বাচনটিকে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করে তোলা যায় সেই হিসেবে করণীয় নির্ধারণ করতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যেমনটি আমি গত সংবাদে বলেছি যে পুলিশ, আনসার, র্যাব, বিডিবি, বিজিবি, কোস্টগার্ড সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং এছাড়া নির্বাচনী কর্মকর্তা, ডিসি, এসপি এবং সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন এবং এই বৈঠকে এতক্ষণ আমরা একটু এর আগেই বৈঠকগুলো, নির্বাচনের আগে যে বৈঠকগুলো আসলে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে হয়তো শেষ হয়ে যেত, কিন্তু এবার বৈঠকে আমরা যতদূর ভিতর থেকে জানতে পেরেছি যে আসলে যেহেতু একদম রুট লেভেলের এই নির্বাচন, সেহেতু রুট লেভেল থেকে যারা এসেছেন, বিশেষ করে নির্বাচনী কর্মকর্তারা, ডিসি, এসপি যারা এসেছেন, তারাও আসলে সেই নির্দিষ্ট স্থানে বা তাদের সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ আছে এবং ওই এলাকার স্থানীয় সমস্যা, আসলে নির্বাচন করতে গেলে তারা আসলে কোন ধরনের কোন সমস্যায় পড়তে পারেন বা এই ধরনের সমস্যা নিয়ে আসলে তারা বিস্তর আলাপ করছেন, যে কারণে আসলে মিটিংটি শেষ হতে একটু দেরি হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে এই ধরনের একটি নির্বাচন আসলে বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ের একদম সবচেয়ে বড় নির্বাচন একটি, যেখানে আগে থেকেই বা আমরা জানি যে 6টি ধাপে নির্বাচন হচ্ছে। 6টি ধাপে প্রায় 4275টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে এবং যদিও নির্বাচনের ক্ষেত্রে যথারীতি আমরা প্রতিটি নির্বাচনে যেগুলো দেখি যে নির্বাচনের প্রতিটি কেন্দ্রে 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী সহ এবং অস্ত্রধারী ছাড়া মোট 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা যেগুলোকে বলি, সেখানে অতিরিক্ত আরও 2 জন, প্রায় আরও 19 জন নিয়োজিত থাকে। এছাড়া এবার এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোবাইল পুলিশ এবং আনসারের মোবাইল ফোর্স, প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মোবাইল ফোর্স থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে প্রতি 3টি ইউনিয়নে একটি, অর্থাৎ 1425টি থাকবে পুলিশ এবং আনসার বিডিপি স্ট্রাইকিং ফোর্স। র্যাব থাকবে প্রতিটি উপজেলায় একটি করে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে একটি টিম। বর্ডার গার্ড প্রতিটি উপজেলায় মোবাইল টিম থাকবে 2টি এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে একটি টিম।
টিম। এছাড়া কোস্টগার্ড উপকূলীয় এলাকায় আসলে কোস্টগার্ড যে উপকূলীয় এলাকায় ব্যবহৃত কোস্টগার্ডের প্রয়োজন হবে, সেখানে কোস্টগার্ডের একটি 2টি টিম থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে একটি টিম থাকবে। এখন পর্যন্ত আসলে এইগুলো নিয়ে এবং এইসব সিদ্ধান্তই এখান থেকে এসেছে। তবে পুরো বিস্তারিত সবার সঙ্গে কথা বলে হয়তো বা কোনো সিদ্ধান্ত পরিবর্তন বা পরিবর্ধন করা হতে পারে, বা মূল কি সিদ্ধান্ত হলো এই যে সভা হচ্ছে সভাটিতে, সেটা আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো বা যখন সভাটি শেষ হবে তখন সিইসি যখন বের হবে, তা আমরা সাংবাদিকরা অপেক্ষা করছি তার কাছ থেকেই আসলে পুরো বিষয়টি বিস্তারিত জানার জন্য। তো সজল, এই ছিল এখনকার মতো এখান থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে সহকর্মী রাশেদ লিমন আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন সেখানকার নির্বাচন বিষয়ক যে মিটিং চলছে তার সর্বশেষ খবরাখবর। তদন্ত কমিটি গঠন করে ১-১১ সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে এক মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যে তদন্ত কমিশন গঠন করে ১-১১ ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা অপেক্ষায় আছি, যাতে বিশ্বাস করে যে এই বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে গণতন্ত্রের ধ্বংস করার জন্য কোনো অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ না পায়, এবং তাদেরকে সহায়তা যাতে যারা করে তাদের বিচারের মাধ্যমে যাতে ভবিষ্যতে আর কেউ সহায়তা করার সাহস না পায়, এই ব্যবস্থা হোক, এটা আমরাও চাই। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 19 মার্চ বিএনপি ষষ্ঠ কাউন্সিল করার অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, যথাসময়ে কাউন্সিল সম্পন্ন করার প্রস্তুতি চলছে। আগামী 19 মার্চ আমাদের যে জাতীয় কাউন্সিল, সেটির জন্য যে 3টি স্থান দাবি করেছিলাম, তার মধ্যে গতকাল অনেক রাত্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনা এর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং লিখিতও দিয়েছেন যে এটি কাউন্সিলের জন্য তারা ব্যবহার করতে দেবেন। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটকে কেন্দ্র করেই আমরা আমাদের সেই কাউন্সিলের প্রস্তুতি আমরা শুরু করব। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে তার আইনজীবীদের মাধ্যমে সময় আবেদন করেন। আদালত সময় আবেদনের ওপর শুনানি শেষে নতুন তারিখ দেন। এছাড়া তারিখ থাকার পরও আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আইনজীবীরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য 10 এপ্রিল দিন ধার্য করেন। গত 25 জানুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। এর আগে গত বছর 21 ডিসেম্বর এক অনুষ্ঠানে বেগম জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, সেই কারণে তিনি আজকে আসতে পারেন নাই। আদালত আমাদের দরখাস্ত মঞ্জুরপূর্বক আগামী 10 এপ্রিল বেগম খালেদা জিয়াকে উপস্থিত হওয়ার জন্য আদেশ করেছেন। আমরা আদালতের কাছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এর জন্য দরখাস্ত দিয়ে শুনানি করতে চেয়েছিলাম। শহীদের প্রতি অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন। আদালতের প্রতি যদি ওনার শ্রদ্ধা থাকে, আইনের প্রতি যদি তিনি শ্রদ্ধাশীল থাকেন, তাহলে তিনি অবশ্যই আদালতে আসবেন। দুপুরের সময় আরো থাকছে। নরসিংদীতে গুলিতে হত্যা মামলার 2 আসামির মৃত্যু। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন 3রা মার্চ। মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর 2013 সালের এদিনে জামায়াত শিবির ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মসজিদের মাইকে সাইদিকে চাঁদে দেখা গেছে গুজব ছড়িয়ে নারকীয় তাণ্ডব চালায়। তাদের ধ্বংসযজ্ঞ থেকে মানুষ, দোকানপাট, অফিস আদালত, থানা, পুলিশ ফাঁড়ি কোনো কিছুই রক্ষা পায়নি। ঘটনার 3 বছর পরও কোনো মামলারই বিচার কাজ শেষ হয়নি। রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান।
2013 সালে 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণা পর 3 মার্চ ভোরে জেলার বিভিন্ন মসজিদের মাইকে সাইদিকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12 উপজেলায় একযোগে চালায় তাণ্ডব। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলেই এখনো আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। এই তাণ্ডবের কথা মনে হলে তো গায়ে লোম শিহরে ওঠে। আমাদের করতোয়া কোরিয়াতে আক্রমণ করে এবং সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে অগ্নিসংযোগ করে। আমার 2টা গাড়ি পোড়া হয়েছে, মোটরসাইকেল পোড়া হয়েছে, ফার্নিচার পোড়া হয়েছে। যদি 15 থেকে 20 মিনিট থাকতাম হয়তো সপরিবারে আমরা ধুমার চোটে আমরা মারা যেতাম, নিঃশ্বাস বন্ধ হয়ে। ম্যাজিস্ট্রেট ও জজ কোর্টে বিচারাধীন অধিকাংশ মামলার আসামি পলাতক থাকায় বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানান সরকারি কৌশলী। অনেক মামলার আসামি পলাতক আছে, তাদের পরোয়ানা যাবে। এই পরোয়ানার পর যদি তাদের না পাওয়া যায়, তদন্তকারী এই রিপোর্টের প্রেক্ষিতে আদালত এটাকে পেপারিং করবেন। লোকালে পেপারিং করার পর এই বিচারগুলো শুরু হবে। জেলা শীর্ষ পুলিশ কর্মকর্তা বলছেন, ঘটনার পর 58টি মামলার সবগুলি অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাইদির রায়কে কেন্দ্র করে বগুড়া জেলায় মোট 58টি মামলা রুজু হয়েছিল এবং সবগুলা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিজ্ঞ আদালতে এই মামলাগুলো বর্তমানে বিচারাধীন আছে। 2013 সালে 28 ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলাতে চলা নাশকতায় মামলা হয়েছে 58টি। সবকটি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। এ সময় প্রাণ হারায় 13 জন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এশিয়া কাপের নবম ম্যাচে ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। ভারত এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করায় আর আরব আমিরাত আসর থেকে বিদায় নেয় গুরুত্বহীন হয়ে পড়েছে এই ম্যাচটি। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করা ভারত এই ম্যাচে বিশ্রাম দিতে পারে দলের বেশ কিছু অপরিহার্য ক্রিকেটারকে। সেই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। সেক্ষেত্রে অধিনায়কত্বের দায়িত্ব পড়বে বিরাট কোহলির ওপর। আর উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য একাদশে ঢুকতে পারেন পার্থিব প্যাটেল। ইনজুরিতে থাকা রোহিত শর্মাকেও এই ম্যাচে সেরা একাদশে না দেখার সম্ভাবনাই বেশি। তার জায়গায় খেলতে প্রস্তুত আছেন আজিঙ্কা রাহানে। তবে শিখর ধাওয়ানের ইনজুরি ছোটখাটো হলেও তার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং পারফরমেন্স করা আরব আমিরাত অঘটনের জন্ম দিয়েই চায় আসর শেষ করতে। আকিব জাভেদের অধীনে নিজেদের বোলিং লাইন আপকে মূল শক্তি হিসেবে ধরেই ভারতীয়দের কুপকাত করতে চায় আনোয়ার জাভেদরা। যানজট দূর করে পরিবহন ব্যবস্থা সহজ করতে হাতে নেওয়া হয় মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্প। বিশেষজ্ঞদের মতে এই ফ্লাইওভারটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যৎ গণপরিবহন পরিকল্পনায়। তারা বলছেন, এই এলাকা দিয়ে ভবিষ্যতে মেট্রো রেল তো বটেই, বাস র্যাপিড ট্রানজিটের জন্য বাধা হয়ে দাঁড়াবে এই ফ্লাইওভার। পথচারীদের চলাচলও হয়ে উঠবে দুর্বিষহ। তবে এমন আশঙ্কা মানতে নারাজ প্রকল্প পরিচালক। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীতে যাতায়াত নির্বিঘ্ন করতে কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপির আওতায় নেওয়া আছে 6টি প্রকল্প। এর মধ্যে 3টি মেট্রো রেল আর 3টি দ্রুতগতির বিশেষ বাস সার্ভিস বা বিআরটি। এর মধ্যে বিআরটি 3 রুট পড়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, গাজীপুর থেকে শুরু হয়ে মহাখালী তেজগাঁও হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিটের যে রুট তা তেজগাঁওয়ে এসে ফ্লাইওভারের কারণে বাধাগ্রস্ত হবে। এই এলাকায় ভবিষ্যতে মেট্রো রেলের কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, যদিও প্রকল্প পরিচালক তা মানতে নারাজ। বিআরটি 3 বাস 7 রাস্তা থেকে আমার ফ্লাইওভারটা ব্যবহার করে হলি ফ্যামিলি নামবে এবং যদি এই প্রকল্প থেকে ফ্লাইওভারটা না হতো তাহলে গণপরিবহন প্রকল্প থেকেই এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হতো। মৌচাক মগবাজার ফ্লাইওভার 2 লেনের রাস্তা, এখানে ডেডিকেটেড কোনো বিআরটি লেন দেওয়া যাচ্ছে না। তো বিআরটি এমন একটা সিস্টেম, এটা পাইপলাইনের মতো, এটা ছিদ্র থাকতে পারবে না। কিন্তু 7 রাস্তা থেকে হলিফা মেলি পর্যন্ত এই যে সেগমেন্টটা ও অন্য গাড়ির সাথেও শেয়ার করতে হবে, যেটা বিআরটির কনসেপ্টের সাথে কোনোভাবেই যায় না। খুব সম্ভবত এই বিআরটি 3 আর ঢাকাবাসী দেখতে পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারের কারণে মগবাজার ও মৌচাকে ফুট ওভারব্রিজ ভেঙে ফেলায় এবং ফুটপাত কেটে ছোট করায় সমস্যায় পড়বেন পথচারীরা। র্যাম্প যেই জায়গায় উঠানামা করে এমনভাবে সংকুচিত হয়ে যায়, এরপরে যত চওড়া রাস্তাই থাকুক না কেন
ওই জায়গায় যা ক্যাপাসিটি সেইটাই রাস্তার ক্যাপাসিটি। 40% লোক হাঁটে, তাদেরকে আগে সুরক্ষা দেওয়ার কথা ছিল, না আমরা তা দেইনি। তবে প্রকল্প পরিচালক বলছেন, পথচারীদের সুবিধায় প্রকল্প এলাকায় আন্ডারপাস সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের সুযোগ থাকায় সমস্যা হবে না। দুই রাস্তার পাশে যে ফুটপাথগুলো আছে সেগুলো আমরা রিনোভেট করে দেব। মেজর ফ্লাইওভারটা শেষ হয়ে গেলে ফুটওভার নির্মাণ করার সুযোগটা থেকেই যাবে, আন্ডারপাস করার সুযোগ রয়ে গেছে। ব্যস্ত শহরে এরকম ফ্লাইওভার ভবিষ্যতে নাগরিক জীবনে কতটা সমস্যার সৃষ্টি করতে পারে সেটা হয়তো সময় বলে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এরকম প্রকল্প হাতে নেওয়ার আগে গণপরিবহন ব্যবস্থা তথা মেট্রো রেল কিংবা বাস র্যাপিড ট্রানজিটের বিষয়গুলো মাথায় রাখা দরকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতে মাদকসহ বিভিন্ন পণ্য পাচারে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চোরাচালান চক্র। এর মধ্যে স্বর্ণের বার, ভারতীয় জাল রুপি যেমন রয়েছে, তেমনি রয়েছে কোকেনের মতো মাদক। তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে আমদানি নিষিদ্ধ সিগারেট। শুল্ক গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ সবাই এর সত্যতা স্বীকার করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ায় দেশের প্রধান বন্দর চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত থাকায় দেশীয় চোরাচালান চক্রের নজর সবসময় এই বন্দরের উপর। তার সাথে এখন যুক্ত হয়েছে আন্তর্জাতিক চোরাচালানি চক্র। গত বছরের জুনে কোকেনের বিশাল চালান ধরা পড়ার পর আন্তর্জাতিক চোরাচালান চক্রের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর স্বর্ণের বার, ভারতীয় রুপি এবং সবশেষ আসে আমদানি নিষিদ্ধ সিগারেট। কোকেন কেস থেকে উদ্ঘাটিত যে ইন্টারন্যাশনাল স্মাগলাররা আছে, তাছাড়া ইন্ডিয়ান ফেক কারেন্সি ধরা পড়েছে, ওগুলো কিন্তু শুধু আমাদের দেশের লোকজনের কাজ না, এর সাথে ইন্টারন্যাশনাল স্মাগলাররা জড়িত আছে। সম্প্রতি পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে চট্টগ্রাম বন্দরের উপর আন্তর্জাতিক চোরাচালান চক্রের নজর পড়ার বিষয়টি। যারা আন্তর্জাতিক চোরাচালান চক্র, তারা অবস্থানগত কারণে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে। বাংলাদেশ থেকে এই জিনিসগুলি আমদানি করে অন্য কোথাও রপ্তানির ট্রানজিট হিসেবে চিটাগাং বন্দরকে ব্যবহার করার চেষ্টা করছে। আইনের বাধ্যবাধকতার কারণে চোরাচালান রোধে বন্দর কর্তৃপক্ষ তেমন ভূমিকা রাখতে পারে না। এক্ষেত্রে মূল দায়িত্ব শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের কাঁধে। পৃথিবীর কোনো বন্দরই ভিতরের কন্টেন্ট হিসেবে এটি সংশ্লিষ্ট নয়, তবে কোনো কেউ ইন্টেনশনালি এখানে খুলে যদি কোনো কিছু করে, এই ব্যাপারে আমরা খুবই সচেতন। চোরা কারবারি যারা চালানোর চেষ্টা করে যাচ্ছে কিংবা এখনো করছে, তাদের বিরুদ্ধে আমাদের শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে আমরা এয়ারপোর্ট এবং পোর্ট সহ সব জায়গায় আমাদের তৎপরতা রাউন্ড দ্য ক্লক আছে। চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি আটকের মামলা সিআইডি, কোকেন চালান আটকের মামলা আদালতের নির্দেশে র্যাব এবং আমদানি নিষিদ্ধ সিগারেট আটকের মামলা বন্দর থানা পুলিশ তদন্ত করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 10ই মার্চ নির্ধারণ করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন। পিপি জানান, সকাল 10টায় 7 খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। একটি মামলার বাদী সেলিনা হোসেনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। তিনি তার স্বামী সিটি কাউন্সিলর নজরুল ইসলামকে অপহরণ ও হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন তথ্য আদালতের সামনে তুলে ধরেন। পরে সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। এর আগে 29 ফেব্রুয়ারি অপর মামলার বাদী ডাক্তার বিজয় কুমারের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 7ই মার্চ আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। মামলা দুটিতে 35 জন আসামির মধ্যে 12 জন এখনো পলাতক রয়েছে। নরসিংদীতে গুলিতে হত্যা মামলার 2 আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও 2 জন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 2টি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতরাত 3:30টার দিকে শহরতলির নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ভাগদি এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় খোকন ও আরিফকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত খোকনের ভাই বাদী হয়ে মামলা করার পর অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে নাগরিয়াকান্দি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে জহিরুল, রাকিব ও হোসেন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে অপর 2 জনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে রাকিবের মৃত্যু হয়। নিহত 2 জন জোড়া খুনের ঘটনায় সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের নামে একাধিক মামলা মোকদ্দমা, ছিনতাই শুরু করে ডাকাতির সাথে তারা জড়িত এবং তাদের যে তদন্তের স্বার্থে যেটা আমি বলতে পারছেন, সেটা তাদের যে গডফাদার, যে গতকাল ঘটনা যে প্যাট্রোনাইজ করছে, তার নামে ডাকাতির সহ একাধিক মামলার সে আসামি। ইনশাল্লাহ তাকে আমরা ধরে ফেলবো
আর বাকিরা তারা সব কাজের সাথে জড়িত, শুধু চাঁদাবাজি না, ডাকাতি শহরে যে কোনো অপকর্মের সাথে তারা জড়িত থাকে। গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে 1,84,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাতে বুথের ভল্টে টাকা রাখার সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায় ব্যাংকের ভল্টে টাকা রাখার দায়িত্বে থাকা মানি প্ল্যান্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা রাখতে আসে। এ সময় একদল দুর্বৃত্ত টাকা ভর্তি মাইক্রোবাসে হামলা চালায়। এতে নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন 2 জন। টাকা ভর্তি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আজ দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে পরিত্যক্ত অবস্থায় টাকা বহনের কাজে ব্যবহার করা 2টি ট্রাঙ্ক উদ্ধার করে পুলিশ। দুপুরের সময় আরো থাকছে। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি নির্মাণে বিভিন্ন অভিযোগ, নিয়ম ভাঙছেন নির্মাতারা, নেতিবাচক প্রভাব পড়ছে চলচ্চিত্র শিল্পে। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ভোরে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক সাদেকুল ইসলাম ও শিক্ষানবিশ সার্জেন্ট আতাউল ইসলাম। পুলিশ জানিয়েছে, রাতে ডিউটিতে থাকা 2 পুলিশ কর্মকর্তা ভোরে মোটরসাইকেলে কানসাট থেকে শিবগঞ্জ যাচ্ছিলেন। পথে সন্দেহজনক একটি ট্রাককে থামার নির্দেশ দিলে ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরে তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। খুলনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দিনব্যাপী কর্মবিরতি পালন করছেন সব সরকারি ও প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা। রোববার 13 খাদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বিএমএর খুলনা শাখা এই কর্মবিরতির ডাক দেন। সকাল থেকে হাসপাতালগুলোতে কোনো বিশেষজ্ঞ ডাক্তার আসেননি, বন্ধ রয়েছে সব ধরনের চিকিৎসা সেবা। ডাক্তার না থাকায় ফিরে গেছেন আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীরাও। কয়েকজন ইন্টার্ন ডাক্তার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। ডাক্তারের অনুপস্থিতির কারণে চরম পর্যায়ে পৌঁছেছে রোগীদের ভোগান্তি। এর আগে রোববার রাতে কর্তব্যরত অবস্থায় জোরপূর্বক ডাক্তার আব্দুল্লাহ মামুনকে বাড়িতে গিয়ে চিকিৎসার কথা বলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাড়ি যেতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় একটি মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসে শুনতেছি যে ডাক্তার আর কি আজকে রুগী দেখবে না, ধর্মঘট হবে। আমার মারে নিয়ে এসেছি, অনেক দূরিত্ব কষ্ট করে এখন এসে ফিরে যাচ্ছি। সকালে না খাইয়ে আইছি, আইসে ওই জায়গায় বইছি, তা খুলবে না। রাতে ঘরে খানিক সময় বসলাম, বসে চা চাবি দিয়ে খুলিনি। যেখানে চিকিৎসক সম্পূর্ণভাবে সবসময়ের জন্য একটা ঝুঁকির মধ্যে থাকেন, সবসময় একটা কি বলে একটা সন্ত্রাসিকতা আক্রান্ত হওয়ার ভয় থাকেন, মাথায় এই ধরনের বোঝা নিয়ে কখনো সুষ্ঠুভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ফলে এই 2টা জিনিসকে আমরা তুলে আনার চেষ্টা করেছি এবং এই 2টা জিনিসের জন্য আমরা সংগ্রাম করছি। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে নিয়ম মেনে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ হলেও গত 2 বছর ধরে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ বিষয়ে উঠেছে নানা অভিযোগ। চিত্রায়ন, কলাকুশলীর সংখ্যা সহ বিভিন্ন নিয়ম ভাঙছেন নির্মাতারা। এতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। 1973 সালে ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি চলচ্চিত্রে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ। মনের মানুষের খোঁজ বড় জটিল বাবু মশাই। এরপর গৌতম ঘোষ সহ বেশ কজন নির্মাতা নির্মাণ করেন বেশ কটি জনপ্রিয় চলচ্চিত্র। তবে 2014 সালে নির্মিত একটি ছবি দিয়ে এক্ষেত্রে বিতর্কের শুরু হলেও তা আমলে না নিয়ে পরবর্তীতে তৈরি হয় এরকম আরো বেশ কিছু ছবি। দুদেশের কলাকুশলীদের সমান অংশগ্রহণ সহ নির্মাণের অনেক শর্ত পূরণ না হলেও দুদেশেই মুক্তি পায় ছবিগুলো। কলকাতায় মুখ থুবড়ে পড়লেও ব্যবসা করে বাংলাদেশে। আর এই ধরনের অসমতা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন এদেশের নির্মাতারা। ভারতীয় পরিচালকরাই যৌথ প্রযোজনা নামে ছবি করছেন, বাংলাদেশের বাজার দখলের চেষ্টা করছেন। বাংলাদেশের চলচ্চিত্র এখন একটা হুমকির মুখে। এইরকম একটা পরিস্থিতিতে ভারতীয় ছবির আগ্রাসনের মুখে আমাদের আবার পড়তে হয়, সেটা খুব খারাপ হবে। অসঙ্গতি কিন্তু অনেক জায়গায় হচ্ছে। নিশ্চয়ই আমাদের কতগুলি পলিসি আছে যে আমাদের এখানে কিভাবে ছবি আসবে, কিভাবে যাবে। যেখানে আমাদের ইন্ডাস্ট্রি একেবারে শেষ পর্যায়ে চলে আসতেছে, সেখানে কেন ভারতীয় ছবি আমাদের এখানে আসবে? তবে ভারতীয় নির্মাতা মনে করেন এ ধরনের অনিয়মের জন্য মুদ্রা বিনিময় সমস্যাই দায়ী। বাংলাদেশের টাকা বাংলাদেশে খরচা করতে হবে,
ইন্ডিয়ান টাকা ইন্ডিয়াতে খরচা করতে হবে। সেখানে ভারসাম্য রক্ষা করাটা খুব কঠিন। এমন পদ্ধতি বার করতে হবে দুই সরকারের অনুমতি নিয়ে যেখানে আরো ফ্রি ট্রেড করা যায়। বাংলায় থাকি, বাংলা খাই। যৌথ প্রযোজনার আড়ালে ভারতীয় আগ্রাসন কখনোই গ্রহণযোগ্য নয় বলে মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের। তাই নিয়ম মেনে দুদেশের সমান স্বার্থ বজায় রেখে চলচ্চিত্র নির্মাণের পরামর্শ তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সিরিয়ায় যুদ্ধবিরতি বহাল থাকলেও গত 3 দিনে অন্তত 31 বার তা লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এই 3 দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে কমপক্ষে 38টি বিদ্রোহী গ্রুপ যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে বলেও জানানো হয়। তবে আসাদ বিরোধী বিদ্রোহীরা আবারও অভিযোগ করেছে সিরীয় সরকার যুদ্ধবিরতি মানছে না। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উদ্যোগে সিরিয়ায় গত শনিবার থেকে যুদ্ধবিরতি শুরুর পর প্রায় 1 সপ্তাহ হতে চললেও বাস্তবতা হলো এখনও দেশটির বিভিন্ন অঞ্চলে থেমে থেমে চলছে লড়াই আর সংঘাত। বৃহস্পতিবার সিরিয়ার আলেপ্পো শহরের উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বড় ধরনের অভিযান চালায় সিরীয় সরকারি বাহিনী ও তাদের মিত্র দল ও দেশগুলোর সেনারা। এ অবস্থায় আসাদ বিরোধী বিদ্রোহীরা বলছে আলেপ্পোয় সিরীয় সরকার ও তাদের মিত্রদের অভিযান মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত তারা। একই সঙ্গে সরকারি বাহিনী যুদ্ধবিরতি মানছে না বলে আবারও অভিযোগ করেন তারা। রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস দমনের নামে এখানে অব্যাহত বিমান হামলা চালাচ্ছে, অথচ এখানে আইএস কিংবা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। যারা বিমান হামলা চালাচ্ছে তাদের আসলে কোনো বিবেকই নেই। যদি থাকতো তবে তারা আইএস দমনের নামে বিমান হামলা না চালিয়ে তাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অংশ নিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে রাশিয়াও। 3 দিনে সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলে অন্তত 31 বার তা লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এই 3 দিনে নতুন করে অন্তত 38টি বিদ্রোহী গ্রুপ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানায় তারা। সিরিয়ায় গত শনিবার যুদ্ধবিরতি শুরুর পর দেশটির অবরুদ্ধ অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সিরিয়ায় যে চরম মানবিক সংকট দেখা দিয়েছে তা দূর করতে হলে এখনো অনেক কিছু করতে হবে। যুদ্ধ কবলিত হাজার হাজার মানুষ এই মুহূর্তে চরম খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে, ফলে তাদের জীবন যুদ্ধে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। আমরা আশা করছি যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি সংকটাপন্ন এসব মানুষদের জীবন বাঁচাতে ত্রাণ সহায়তা আরও বাড়ানো হবে। এদিকে বৃহস্পতিবার সিরিয়ার অবরুদ্ধ মোয়াদমিয়ে শহরে জাতিসংঘ শরণার্থী সংস্থার 51টি ত্রাণবাহী ট্রাক পৌঁছেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বারোতম এসএ গেমসে পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেন তিনি। সকালে আর্মি হেডকোয়ার্টার্সে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর 86 জন সদস্য অংশ নিয়ে 17টি খেলায় 1টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 28টি ব্রোঞ্জ পদক পান। প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলায় সেনাবাহিনীর গৌরবের কথা তুলে ধরেন সেনাপ্রধান। কঠোর অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেনাবাহিনীর আরও সাফল্য কামনা করেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর ক্রীড়াবিদগণের উল্লেখযোগ্য সাফল্য জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে দেশি বিদেশি সকল প্রতিযোগিতা আরো ভালো ফলাফল অর্জন করবেন, দেশের জন্য বয়ে আনবেন সুনাম এবং গর্বিত করবেন আমাদেরকে। স্প্যানিশ লা লিগার খবর। গেল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর লেভান্তের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে তারা হারিয়েছে 3-1 গোলের ব্যবধানে। ঘরের মাঠে এদিন রিয়ালের স্ট্রাইকারদের সামনে সুবিধা করতে পারেনি লেভান্তে। ম্যাচের 34 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় জিদানের দল। এরপর খেলার 38 মিনিটে দিয়াগো মারিনোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়, কিন্তু এর 1 মিনিট পরেই লেভান্তের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডাইভারসন দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় পক্ষই বেশ কিছু আক্রমণ করলেও কোনোটি আলোর মুখ দেখেনি। অবশেষে রেফারির শেষ বাঁশি বাজার আগে
ম্যাচের 90 মিনিটে স্কোর গোলে ম্যাচের ব্যবধান বাড়ায়। 3-1 গোলের ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে 27 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে রিয়াল। আর সমান ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে লেভান্তে, 66 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বনশ্রীতে মাই হত্যা করেছে 2 সন্তানকে, র্যাবের কাছে স্বীকারোক্তি। পারিবারিক সংকট ও মানসিক অবসাদই কারণ। এবার পিরোজপুরে কেটে নেওয়া হলো গৃহবধূর হাত পায়ের রগ। যৌতুকের দাবি মেটাতে না পারায় এই হামলা, অভিযোগ নির্যাতিতার। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে প্রায় 2 কোটি টাকা লুট। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাঙ্ক উদ্ধার। তাইদের ফাঁসির রায়কে কেন্দ্র করে বগুড়ায় জামায়াত শিবিরের তাণ্ডবের বিচার কাজ শেষ হয়নি 3 বছরেও। আসামি পলাতক থাকায় এই বিলম্ব, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।